নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। এতে তারা ঘরে বসেই ভাতা পাবেন। বনানীর টি&টি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলায় ১৩টি সিটি কর্পোরেশন ইউনিয়ন ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাপ্ত তথ্য থেকে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। একটি পরিবারের ৫ জন সদস্যের জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মাসিক ২৫০০ টাকা হারে তারা ভাতাপ্রাপ্ত হবেন। দর্শক, এই মুহূর্তে টি&টি খেলার মাঠে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ফ্যামিলি কার্ড সেবার উদ্বোধন আজ, তো উপকারভোগীরা কি বলছেন আমাদের জানাবেন। প্রেরণা, আপনি জানেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে নির্বাচনের আগে বিএনপি ঘোষণা দিয়েছিল যে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য পরিবারের সদস্যদের হাতে একটি করে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। অর্থাৎ এই ফ্যামিলি কার্ডের যারা পাবেন সেটি তাদের পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্য হলে একটি পরিবারের ফ্যামিলি কার্ড পাবেন। ৫ জনের বেশি হলে সেটি বিশেষ বিবেচনায় দুটি কার্ডও পেতে পারে। তবে সর্বোচ্চ ৫ জন এবং সর্বনিম্ন ১ জন হলেও কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন, এমনটি ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালালেন, তখন আজ থেকে ঠিক ৪৭ দিন আগে টি&টি কলোনির এই মাঠে দাঁড়িয়েই তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে বাংলাদেশের হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে বিশেষ ভাতা প্রদান করা হবে এবং সেটি নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। একটি বিষয় তিনি প্রমাণ করেছেন যে নির্বাচিত হওয়ার ১ মাস পার না হতেই তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির প্রথমটি বাস্তবায়ন করতে যাচ্ছেন আজকে যাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে নির্বাচনী যে অঙ্গীকার ছিল সেই প্রথম অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে। এবং আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের আগে আরও বেশ কয়েকটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিন এবং অন্যান্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মের যেসব শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে তারা সেখানে ফ্যামিলি কার্ড এই ভাতা দেওয়া হবে এবং সেটি পবিত্র ঈদ উল ফিতরের আগেই হয়তো দেয়া হবে। এছাড়া খাল খনন কর্মসূচির যে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটিও হয়তো এই মাসেই বাস্তবায়ন করা হবে। আমরা যতদূর জানতে পেরেছি সেটি দিনাজপুরে হয়তো করার কথা রয়েছে। তবে একটি বিষয় বলতে পারি যে তারেক রহমান যেটি বলেছেন যে অর্থাৎ দেশের উন্নয়নের স্বার্থে কোনো কথার ফুলঝুরি নয়, তিনি বাস্তবায়ন চান। অর্থাৎ তিনি যেসব কথা বলেন সেগুলো তিনি বাস্তবায়ন করতে চান, যাতে করে দেশের মানুষ যেভাবে বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেজন্য তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি যেসব অঙ্গীকার ব্যক্ত করেছেন সেসব অঙ্গীকার তিনি বাস্তবায়ন করতে চান এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের মানুষকে প্রমাণ করতে চান যে বিএনপি পূর্বে যেমন দেশ পরিচালনা করে সফল হয়েছে, তাদের সেই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও নতুন করে নতুন বাংলাদেশ গড়তে চান, যেটি ২০২৪-এর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করতে চান। প্রেরণা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে এই যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে আজকে এখান থেকে যাত্রা শুরু হবে এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে ৩৭,০০০-এর উপরে মানুষ পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পাবে এবং পরবর্তীতে আগামী জুন জুলাইয়ে যে বাজেট হবে, সেই বাজেটের পর মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে। অর্থাৎ সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মহিলাদের যে অর্থাৎ পরিবারের যে নারী প্রধান, তাদের নামে সেই কার্ড প্রদান করা হবে বলে সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। প্রেরণা, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রদানের জন্য আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেই মঞ্চে উঠবেন এবং তার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে আজকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রেরণা, টি&টি মাঠ থেকে এই ছিল আমার কাছে তথ্য। প্রেরণা।
ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকেরা বলছেন, এ ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এদিকে চলমান জ্বালানি সংকট লাঘবে ভারতের আসামের লুমালিক রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বসানো শতাধিক সেচ পাম্পের কারণে দ্রুত কমছে ভূগর্ভস্থ পানির স্তর। ইতিমধ্যে অচল হয়ে পড়েছে 1,500-এর বেশি নলকূপ। বিষয়টি নিয়ে প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্টে জানাচ্ছেন হাফিজা খানম জুথি। ভোলার চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে কৃষি সেচের নামে বসানো হয়েছে শতাধিক সাবমার্সিবল পাম্প। এর বেশিরভাগই স্থাপন করা হয়েছে অনুমোদন ছাড়াই। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে দ্রুত নিচে নেমে যাচ্ছে পানির স্তর। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ব্যবহারে নলকূপে। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে প্রায় 1,500 অগভীর টিউবওয়েল অচল হয়ে পড়েছে। আমরা পানি পাই না রোজার দিন। যারা অবৈধ নলকূপ বসায় আপনার বিভিন্নভাবে স্ক্রিম করতেছে, এরই করতেছে। 2,000 ফুট নিচের পানি এটা তো এমনি শুকিয়ে যায়। এই কারণেই পানি ওঠে না। পানির যে কষ্ট হইতেছে এরকম আজ 2-3 মাস পর্যন্ত আমাদের এই কষ্টগুলো আর সহ্য হয় না। খুব কষ্ট পাইতে আছি। আমাকে ওই কলে কোনো পানি কাজে ওঠে না কল চাপলে কোনো পানি ওঠে না। বাচ্চা কাচ্চার হাত মুখ ধোয়াইলে ডায়রিয়া হয়ে যায়, অসুখ হয়ে যায়। সরকার যে উদ্যোগ নেয় আমরা সেই উদ্যোগে কাজ করবো। চাষা মারতে পারবো না, আমাদের পানি অন্য দিক থেকে আনা সম্ভব হইব না। সুপেয় পানির সংকটে অনেক পরিবার বাধ্য হয়ে ব্যবহার করছে পুকুরের পানি। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পানির স্তর নিচে নামার জন্য আসলে পানি উঠছে না, রোগীরা পানি পাচ্ছে না বা সাধারণ জনগণ পানি পাচ্ছে না। নদীর পানি বা পুকুরের পানি, যে গ্রামাঞ্চলে পানিগুলো বিশুদ্ধকরণ ট্যাবলেট বা বিশুদ্ধ করে না করেই পান করছে, যার ফলে পানিবাহিত যেসব রোগগুলো এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন বলছে অবৈধ পাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। সরেজমিনে পরিদর্শন করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। আমরা প্রয়োজনে অবৈধ যত নলকূপ আছে এগুলো বন্ধ করে দেব, যাতে মানুষ সুপেয় পানি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে এই অঞ্চলে তীব্র সুপেয় পানির সংকট তৈরি হতে পারে। হাফিজা খানম জুথি, মাই টিভি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িক বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 6টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি অ্যারাইভাল ও 1টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার এর 1টি অ্যারাইভাল ও 1টি ডিপার্চার ফ্লাইট। তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 4টি অ্যারাইভাল ও 3টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে। তিনি আরও জানান, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে তেলের পাম্পগুলোর খবর জানাতে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM আরিফ। আরিফ, রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। জি প্রেরণা, যে সংকটের কথা বলছেন, এটি আসলে সংকটটা দুইভাবে সৃষ্টি হয়েছে। একটি হলো যারা যেটি পাম্প কর্তৃপক্ষ বলছেন, সেটি বলছে তারা বলছে যে যারা এই চালকরা রয়েছেন তারা আসলে তাদের যানবাহনে বাড়তি তেল মজুদ রাখার জন্য তেল নিয়ে সেটির একটি সংকট সৃষ্টি করেছে। আবার যারা চালক রয়েছেন সেখানে তারা অভিযোগ করছেন যে পাম্পগুলো আসলে আগামীতে যে তেলের সংকটটা যে শুরু হয়েছে, যে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, যুদ্ধ পরিস্থিতি, সেখানে হরমুজ প্রণালী বন্ধ, সামনে তেলের দাম বাড়তে পারে, সেই তেলের দাম বাড়ার যে সুযোগটা কাজে লাগানোর জন্য কিন্তু আসলে এই পাম্পগুলো, বিশেষ করে বিভিন্ন পাম্পগুলো আসলে তেল মজুদ রাখছেন, এরকম অভিযোগ কিন্তু দুই পক্ষের যে অভিযোগ সেটি রয়েছে। এইভাবেই কিন্তু একটি সংকট সৃষ্টি হয়েছে। জানি যে রেশনিং পদ্ধতিতে কিন্তু গভর্নমেন্ট সরকার তেল এখন দিচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলের জন্য 2 লিটার সর্বোচ্চ বেঁধে দেওয়ার সীমা, এবং আর যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে 10 লিটার দেওয়া হয়েছে। তো এই যে রেশনিং পদ্ধতি দেওয়া হয়েছে, এই কারণেও কিন্তু একটি
লাইন, লম্বা লাইন তেল নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা যে পাম্পগুলোতে সচল রয়েছে, বিশেষ করে তেল দিচ্ছে সেই পাম্পগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্বা একটি লাইন। এবং যেটি বলেছি যে বিভিন্ন যে গত 2-3 দিন ধরেই দেখেছি যে বিভিন্ন পাম্পগুলো, বিশেষ করে ফিলিং স্টেশনগুলো এই তেল যেগুলো দেওয়ার কথা সেগুলো আসলে দিচ্ছে না। এখনও আমরা কয়েকটি জায়গায় ঘুরেছি, সেখানেও দেখেছি কয়েকটি পাম্প কিন্তু আসলে এখন তেল দিচ্ছে না দিনের বেলায়। কিন্তু তারা বলছে যে গতকালকেও তারা বলছে যে বিকালের পরে তেল দিয়েছেন অনেক পাম্পে, রাতেই তারা বলছেন শেষ হয়ে গেছে সেই তেল। এই কারণে আসলে একটু সংকটটা সৃষ্টি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, এই লাইনটি কিন্তু আসলে গত কয়েকদিন ধরেই এরকম লম্বা লাইন কিন্তু রয়েছে তেলের পাম্পগুলোতে, যেগুলো সচল রয়েছে। এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে যে রেশনিং পদ্ধতিতে 2 লিটার তেল এই মোটরসাইকেলগুলো নিতে হচ্ছে, এরকম আমরা কয়েকদিন ধরেই কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছি। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সংকট হতে পারে এরকম আশঙ্কা নিয়েও কিন্তু অনেকে তেল বেশি করে নেওয়ার জন্যই কিন্তু গত কয়েকদিন আগে থেকে আমরা দেখেছিলাম সেগুলো হুমড়ি খেয়ে পড়েছিল। তারপরেই আসলে সরকার রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ক্ষেত্রে এক প্রকার বাধ্যই বলা যায়, কারণ সরকার কিন্তু বলেছে যে তেলের মজুদ আছে তা দিয়ে তারা বেশ কিছুদিন চলার মতো মজুদ রয়েছে। তবে এই তেল নিয়ে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, বিশেষ করে কেউ যেন বেশি তেল নিয়ে মজুদ না করে, কোনো পাম্পগুলো যে ফিলিং স্টেশন তারা যেন এটিকে মজুদ করে রাখতে না পারে। এই কারণে আসলে রেশনিং পদ্ধতিতে তেল কিন্তু দেয়া হচ্ছে। এবং সরকার পদ্ধতিতে বারবার বলা হচ্ছে যে এই যে মজুদটি রয়েছে সেগুলো একদম সঠিকভাবে ইউটিলাইজ যেন করা যায়, সেই কারণেও কিন্তু আসলে তেলের এই রেশনিং পদ্ধতি সরকার চালু করেছে। তো আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে কতক্ষণ ওয়েট করছিলেন? প্রায় আধা ঘন্টা। স্বাভাবিক সময় কি এরকম অবস্থা থাকে নাকি, না কয়েকদিন ধরে? না, এই গত 2-3 দিন ধরে এরকম, স্বাভাবিক সময় এরকম থাকে না। তো তেলের যে সবাই বলতেছে যে সংকট, কিন্তু আসলে কি সংকট আছে মনে হয়? না, সংকট তো মনে হয় আছে না, আমাদের প্রয়োজনীয়তার কারণ, তাড়াহুড়োর কারণে এমনটা হচ্ছে, সংকট নেই মনে হয়। এই ক্ষেত্রে দায়ী কারা যে তাড়াহুড়ো বলছেন? আমরা বাইকারও কিছুটা দায়ী, বা যারা বেশি নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছে তারাও তো দায়ী, তাই না? এরকমই আর কি। শুনছিলেন যে তিনি স্বীকার করলেন, এক বাক্যে স্বীকার করলেন বাইকাররাও কিছুটা দায়ী রয়েছে, বিশেষ করে চালকরাও কিছুটা দায়ী রয়েছেন যে এই যে তেল তারা নিচ্ছেন বাড়তি তেল নেওয়ার জন্য, বিশেষ করে মজুদ রাখার জন্য তেলের সরবরাহ, সেগুলো মজুদ রাখার জন্য কিন্তু অনেকে বাড়তি তেল নিচ্ছেন, এটি কিন্তু এক বাক্যে স্বীকারও করেছেন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি যে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে? অলমোস্ট 1.5 ঘন্টা। এই বিভিন্ন অন্যান্য কি পাম্পে গিয়েছিলেন? বিভিন্ন পাম্প দেখা যাচ্ছে বন্ধ নাকি, এরকম অভিযোগ আছে? পাম্পে সেম অবস্থা, সব পাম্পে সেম অবস্থা। আমি কুড়িল বিশ্ব রোডের দিকে গিয়েছিলাম, ওখানেও দেখছি এরকম প্রায় 1.5-2 কিলোমিটার মতো লম্বা লাইন। তো আমার অফিসে এদিকে, এই জন্য এদিকে আসলাম, এখানেও এসে দেখি সেম অবস্থা। এখন বাকি তেল নেই, এখন ঠেলে নিয়ে যাচ্ছি। যদি সব পাম্পে তেলই দেয় তাহলে লম্বা লাইন হওয়ার কারণ কি মনে হয়? তেলের পরিমাণ তো সম্ভবত কম দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের তো তেল অনেক যায়, ডেলি মুভ করতে গেলে তো প্রচুর পরিমাণ তেল খরচ হয়। এখন 2 লিটার তেল দিয়ে কতটুকু যাওয়া যাবে? বাইকে যদি 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ বা 2 লিটার চলে যায় কতটুকু যাওয়া যায়? 2বার বাসাতে আপ ডাউন করলে তেল শেষ, এই আর কি অবস্থা। শুনছিলেন যে পরিমাণটা তেল দিচ্ছে তাতে কিন্তু তারা সন্তুষ্টরা। 2 লিটার তেল দিয়ে বলছেন যে যারা মোটরসাইকেল চালক আরোহী রয়েছেন তাদের আসলে সারাদিন চলছে না, এরকম দেখা যাচ্ছে। এবং অনেকে ঠেলে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসেন, তাদের আসলে তেল হয়তো সংকট রয়েছে বা তেল নেই, তারা তেল নেবেন, এরকম অবস্থা কিন্তু দেখাও যাচ্ছে। এবং প্রতিদিনই এরকম ঘটনা আমরা সম্মুখীন হচ্ছি, দেখতে পাচ্ছি। এবং যেটি বলছে যে আশঙ্কা যেটি আগে থেকে করা হয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই কারণে তেলের সংকট দেখা দিতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তেল আমদানি শুরু করেছে, বিশেষ করে ডিজেল। ভারত থেকে ডিজেল আমদানির কিন্তু আজকেই 5,000 টন ডিজেল আসার কথা রয়েছে পাইপের মধ্য দিয়ে, এবং 50,000 টন ডিজেল কিন্তু সরকার এই আমদানি করছে। তো সেক্ষেত্রে কিন্তু তেলের যে সংকট সেটি না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। সবাই কিন্তু আসলে, তবে যেটি বলছি যে অনেকগুলো পাম্পে আসলে তারা তেল দিচ্ছে না, সেই কারণে আসলে যে পাম্পগুলো সচল রয়েছে সেগুলোতে আসলে এই তেলের
তেল কিন্তু আসলে এই লাইন তেল নেওয়ার জন্য লাইন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আর যেটি বলেছি সরকার কিন্তু তেলের যে মজুদ বা তেলের মজুদ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আমদানি শুরু করেছে। ইতিমধ্যে ভারত থেকে আমদানি করা হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে যে আমাদের আগের কয়েকটি যে জাহাজ সেগুলো নিয়ে আসা শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় একাধিক জাহাজ কিন্তু ইতিমধ্যে নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। তো তেল নিয়ে যে সংকটের আশঙ্কা সেটি আসলে কিছুটা হলেও এই যে আমদানিগুলো আসছে বা তেলগুলো আসছে এতে অন্তত সাধারণ যে চালক আছে তাদের মধ্যে স্বস্তি ফিরবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই নগরীর বেশিরভাগ মানুষ ঈদ কেনাকাটায় ব্যস্ত। তাই এক প্রকার পাঠক শূন্যতা দেখা দিয়েছে অমর একুশে বই মেলায়। আর তাই মেলার 12তম দিনে বই বেচাকেনায় ধস নেমেছে বলে জানান প্রকাশকেরা। তারা বলছেন এবার মেলায় পাঠক সংকটের মধ্যে যেটুকু বেচা বিক্রি হয়েছে তাতে খরচ মেটানো যাবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একটা সময় মেলার যে স্থানগুলোতে তিল ধারণের জায়গা থাকতো না, আর এখন সেই স্থানে নেই আশানুরূপ পাঠক সমাগম। এর প্রধানতম কারণ দরজায় কড়া নাড়ছে ঈদ। বেশিরভাগ মানুষ কেনাকাটায় ব্যস্ত, তাই পাঠকরা মেলামুখী হচ্ছে না বলে জানান বিক্রেতারা। প্রত্যাশা হচ্ছে এই শুক্রবার বা শনিবার তেমন হবে না, এটা জানা কথা। কেনাকাটার জন্য মানুষ শপিং মল নির্ভর হয়ে যাবে, তখন তার মেলার সময় নেই। প্রথম দিকে অনেকে আসতে চায় না যে আরো অনেকদিন মেলা আছে, তো কিছুদিন পরেই যায়। এইভাবে দেখা যাক শেষের দিনগুলোতে কি হয়। তবুও বইয়ের টানে অনেকেই আবার ঐতিহাসিক শরদীয় উদ্যানে ঘুরে ঘুরে দেখেন তাদের পছন্দের বই। শৃঙ্খলা বেশি ভালো পালন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। এবারে বইমেলাটা একটু বেশি আমার কাছে সুষ্ঠু এবং খুব শৃঙ্খল এবং খুব গুছানো লাগছে। পাঠকরা বলছেন এবার মেলার পরিবেশ অন্যান্যবার তুলনায় ভালো হলেও অল্প সময়ের জন্য মেলার আয়োজনে মন খারাপ তাদের। বইমেলা এবার রোজার মধ্যে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটা একটু কষ্টদায়ক যে আর কয়টা দিন থাকলে হয়তো ঈদের পর আসতে পারতাম। এখনো বই কিনা হয়নি, দেখতেছি, কিনবো, দেখি পছন্দ হোক। এদিনও মেলায় প্রকাশ পায় নতুন নতুন বই, আর নতুন লেখকরা শেষ বেলায় এসে তাদের বইয়ের মোড়ক উন্মোচন করে খুশি। এটি আমার তৃতীয় বই এবং প্রথম উপন্যাস শৈবালীর নীলকাব্য। মেলার শেষ প্রান্তে হলেও শেষ বেলাতে এসেও আমার বইটি প্রকাশ পেয়েছে এবং মোড়ক উন্মোচন হয়েছে, এজন্য আমি অনেক খুশি। সময় কম হোক সেই ক্ষেত্রে কিন্তু প্রকাশকদের পাশে কিন্তু এই দেশের সরকার প্রধান প্লাস বাংলা একাডেমির কর্তৃপক্ষ সবাই কিন্তু দাঁড়িয়েছে। বই হোক বাঙালির প্রতিটি উৎসবের এক একটি খুশি, আর তাই প্রিয়জনকে বই উপহার দিয়ে এবারের ঈদ আনন্দ পূর্ণত পাক বাঙালির নিজস্বতার, আর এর মাধ্যমে বহুমাত্রিক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে 21-এর বইমেলা পৌঁছে যাক তার অভীষ্ট লক্ষ্যে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঈদকে ঘিরে ঐতিহ্যবাহী রেশম শিল্পে ফিরেছে নতুন প্রাণ। চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে দিনরাত চলছে শাড়ি, পাঞ্জাবি ও চাদর তৈরির কর্মযজ্ঞ। তবে সরকারি সহায়তা, পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরিকল্পিত পৃষ্ঠপোষকতার অভাবে শঙ্কায় রয়েছে তাঁত সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ তারেক আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তামান্না সাদিকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রাম, যেখানে ঘরে ঘরে বসানো তাঁত, সুতো আর রঙের নিপুণ বুননে তৈরি হচ্ছে উন্নত মানের রেশম শাড়ি, পাঞ্জাবি ও চাদর। ঈদ এলেই বাড়ে কর্মব্যস্ততা। স্থানীয় বাজার ছাড়াও এদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এসব পণ্য। প্রায় 5 শতাধিক পরিবারের 1000 থেকে 1200 মানুষ জড়িত এই শিল্পে। কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া লাগলেও বাড়েনি আয়। আধুনিক যন্ত্রপাতি, দক্ষ প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিনিয়োগের অভাবে উৎপাদন বাড়ানো এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। চায়না যদি অফ করে দেয় এই শিল্পটাকে, দিয়ে অফ করে দেয়, তো অনেক সময় হতে পারে কি আমাদের লেবারগুলা বাদ হয়ে যাবে, আমাদের শিল্পটা নষ্ট হয়ে যাবে। আমরা আড়ং-এর উপর নির্ভরশীল। আড়ং যদি আমাদের কাছ থেকে কাপড় না নিত, তাহলে আমাদের শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না। 5-6 গজ করে দিনে বোনা যায়, এই করে ধরেন যে কোনো রকম আমাদের সংসারটা যায়। সুতা ডিগাম করা লাগে, ফের বাগানে যে ফের কাজ করা লাগে, আবার তাঁতে ওঠার সময়তে আবার 2-1 দিন বসে থাকা লাগে, সানা বোয়া করা লাগে। আশা করি আমাদের যদি এই গজগুলো আমাদের তাঁত শিল্পের যে মজুরিটা, এটা মোটামুটি 100 বা 110 হলে আমাদের আল্লাহ দিবে দিন ভালোভাবে কাটবে।
তাঁত শিল্প রক্ষায় সরকারের বিভিন্ন দপ্তরে আলোচনার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। আমরা চাইবো চাঁপাইনবাবগঞ্জে এই শিল্পর ঐতিহ্যকে ধরে রাখার জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের আমাদের আবেদন এই শিল্পটাকে সুরক্ষা করার জন্য সরকারের একেবারে আশু পদক্ষেপ দেওয়া দরকার, দৃষ্টি দেওয়া দরকার। একসময় রেশমের সুতা দেশেই উৎপাদিত হতো, কিন্তু রেশম খাতের দুরবস্থার কারণে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। দেশের রেশম সুতা উৎপাদন জোরদার করা গেলে আমদানি নির্ভরতা কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং জাতীয় আয়ও বাড়বে। তামান্না সাদিকা, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে লাল মাটি কাটার দায়ে ৩ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রসুলপুর, সাগরদিঘি ও দেওপাড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই ৩ জনকে জরিমানা করা হয়। বিশিষ্টজনদের অংশগ্রহণে সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংযোগী সহযোগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোল্লা ও সাবেক ছাত্রনেতা শামীম মিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১ আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমির আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মণ্ডল সহ অনেকে। রমজান উপলক্ষে পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে চুয়াডাঙ্গার দুমুরহুদা উপজেলার দর্শনার রেল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। এ সময় চৌধুরী ক্লথ স্টোর, সানশাইন ডিজিটাল স্টুডিও, সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেসার্স নীলা ট্রেডার্স, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও সবুজ বাংলা গার্মেন্টস সহ ৬টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আইয়া সামিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এ সময় সহকারী কমিশনার তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদ উল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপন ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার রহমতুল্লাহ, অফিসার ইনচার্জ কামরুল হাসান সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রিকশা চালকদের কথা কাটাকাটির জেরে যুবদল নেতা বিল্লা মিশরি হত্যার ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক আরমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রায়পুর থানার সামনে বিল্লাল মিশনারির স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং ঘাতকদের ফাঁসির দাবি জানান। র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে আরমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর তুরাগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও আবুল হোসেন মাতবরের পিতামাতার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাতবর। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম ওলামা উপস্থিত ছিলেন। ফরিদপুর 3 আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না এলে নারীরা নানা সমস্যায় পড়তেন। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুর গ্রামে কয়েকটি নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ অনেকে। আমাদের ফ্যামিলি কার্ডও আসবে, খাল খনন হবে, এই কোমান নদীর প্রাণ ফিরা পাবে, সকল কাজ, কৃষি কাজ, কৃষক কাজ, সকল কিছু ইনশাআল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হুসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আ.স.ম. মুশকুর উদ্দিন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। আরো অনেক আমাদের মাসুদ আছে, রাজনীতিবিদ আছে। আমরা